আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এটা কিন্তু তোমার সৃজনশীলের খ নাম্বারেও যেমন গুরুত্বপূর্ণ, মানে এই 2 মার্কসের প্রশ্ন তোমার খ নাম্বারেও যেমন আসতেছে, আবার সংক্ষিপ্ত প্রশ্নতেও আসতেছে। একসাথে কিন্তু আমরা দুইটা পড়া পড়ে ফেলতেছি, তাই না? তাহলে চলো পড়ি। কি বলছে? ফাইটো হরমোন কি? এখন এই যে ফাইট কথাটার অর্থ কি, প্রথমে তোমাকে এটা বুঝতে হবে। ফাইট মানে কি? মারামারি। হ্যাঁ, ভাবতেই পারো, কিন্তু বায়োলজিক্যাল টার্মে যেখানেই তুমি ফাইট ওয়ার্ডটা শুনবা, বুঝবো এটা দিয়ে হচ্ছে উদ্ভিদ বুঝাইছে। তাহলে ফাইট দিয়ে উদ্ভিদ বুঝাইলো। আর কি বললো? হরমোন। তার মানে তুমি বুঝতে পারতেছো উদ্ভিদের হরমোন। এখন উদ্ভিদের যে হরমোন আছে, এটা কি তোমরা জানতা? উদ্ভিদুক্ত জীব, ওরও তো তোমার শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পন্ন করা লাগে, ওরও বৃদ্ধি, বিকাশ, পরিপুষ্টি সব কিছুই লাগবে, ওরও সংখ্যা বৃদ্ধি করা লাগবে। তাহলে এই যে উদ্ভিদ তোমার জীব হিসেবে যে কাজগুলা করবে, এগুলা করার জন্য ওরও হরমোন লাগবে। তাহলে উদ্ভিদের যে হরমোনগুলা, এগুলাকে আমরা বলবো হচ্ছে ফাইটো হরমোন। এখন এই যে হরমোন কথাটা, হরমোন কিন্তু একটা ইংলিশ ওয়ার্ড, এটা বাংলা যদি আমি বলি, এটাকে আমরা বলতে পারি প্রাণ রস। তার মানে একটা রস জাতীয় পদার্থ, যেটা তোমার নিঃসৃত হয় নালীবিহীন গ্রন্থি থেকে, মানে যে কোনো গ্রন্থি থেকে নিঃসৃত হইতে পারে। এটার কোনো সুনির্দিষ্ট পথ নাই বা নালী নাই, যার জন্য হরমোন কি করে তোমার প্রবাহিত হয়ে মানে পুরো বডিতে ছড়ায় যায় জীবদেহে, তারপরে দূরবর্তী জায়গায় স্থানে যায় হচ্ছে কার্য সম্পাদন করে। তাহলে কি বলছে দেখো তো, যে জৈব রাসায়নিক পদার্থ, তাহলে রাসায়নিক একটা পদার্থ উদ্ভিদ দেহে উৎপন্ন হয়, যেহেতু ফাইটো হরমোন জিজ্ঞেস করছে, তাহলে কোথায় উৎপন্ন হবে? উদ্ভিদ দেহে। উদ্ভিদ দেহে উৎপন্ন হয়ে উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে, তাকে আমরা কি বলবো? ফাইটো হরমোন বলবো। তাহলে যেই রাসায়নিক পদার্থগুলা উদ্ভিদ দেহ থেকে নিষ্কৃত হয়ে উদ্ভিদের গুরুত্বপূর্ণ কাজগুলা কি কি? উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, ওর অঙ্গ সৃষ্টি, ওর প্রজনন, ওর শারীরবৃত্তীয় কার্যাবলী, এগুলো যে নিয়ন্ত্রণ করবে, ওই রাসায়নিক পদার্থটাই হচ্ছে আমাদের ফাইটো হরমোন। তারপরে কি বলছে দেখো তো, ফাইটো হরমোনকে উদ্ভিদ বৃদ্ধিকারক বস্তুও বলে। বৃদ্ধিকারক কেন? এই যে উদ্ভিদের ক্ষেত্রে মানে ওর বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের হরমোন কাজ করে। এই হরমোনগুলা কেউ কেউ উদ্ভিদের কোষ বিভাজন করে, সাইটোকাইনিন। আবার কেউ কেউ কি করে, এই যে পর্ব মধ্যগুলা বৃদ্ধিপ্রাপ্ত করে। এই যে এখানে একটা পাতা, এখানে একটা পাতা, মাঝখানের যে এরিয়াটা, এই এরিয়াটুকুকে হচ্ছে বড় করতে সাহায্য করে। তাহলে এক একটা হরমোন এক এক জায়গার কাজ করতেছে। তাহলে এরা কি করে? পুষ্টিদ্রব্য নয়, তবে ক্ষুদ্র মাত্রায় উৎপন্ন হয়ে উদ্ভিদের বিভিন্ন জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। দেখো, আমরা কি ভাবি যে আমাদের বড় হওয়ার জন্য পুষ্টি প্রয়োজন, তাই না? তাহলে এই যে হরমোনগুলা, এগুলো যে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতেছে, তাহলে অনেকে মনে করতেই পারে যে এগুলো কি পুষ্টি উপাদান? পুষ্টি উপাদান হইলে না বৃদ্ধি, মানে বৃদ্ধিতে সাহায্য করবে বা মানে বৃদ্ধি ইনক্রিজ করবে, কিন্তু আসলে না, এগুলো কোনো পুষ্টি উপাদান না। এগুলো হচ্ছে রাসায়নিক পদার্থ, যেটা খুব অল্প মাত্রায় নিঃসৃত হবে, কিন্তু তোমার হচ্ছে এই বৃদ্ধির কাজগুলা করবে। কি কি আছে দেখো তো এই হরমোনগুলা? ফাইটো হরমোনগুলোর ভিতরে আমরা দেখতে পাই অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, আরও আছে বিভিন্ন ধরনের হরমোন। এই যে হরমোনগুলা, এগুলো কিন্তু শুধুমাত্র উদ্ভিদের হরমোন। এই যে উদ্ভিদ হরমোনে আরও কতগুলো হরমোন আছে, যেগুলো হচ্ছে আমরা এখনো শনাক্ত করতে পারি নাই, মানে কোথা থেকে নিঃসৃত হয়, এক্স্যাক্ট রাসায়নিক সংকেত কি বা কি কাজ করে, এটা এখন আমরা শনাক্ত করতে পারিনি। ওগুলাকে বলে হচ্ছে তোমার পোস্টুলেটেড হরমোন। উদ্ভিদেরই এক ধরনের হরমোন আছে, সেটাকে আমরা কি বলবো? পোস্টুলেটেড হরমোন। পোস্টুলেটেড হরমোন, যেগুলো হচ্ছে উদ্ভিদেরই হরমোন, কিন্তু এখন আমরা এক্স্যাক্টভাবে ওর মানে শনাক্ত করতে পারি নাই আর কি। তাহলে এটাও মনে রাখো, পোস্টুলেটেড হরমোনের ভিতরে আমরা দেখতে পাই হচ্ছে তোমার ফ্লোরিজেন হরমোনটা দেখতে পাই। ফ্লোরিজেন কি? ফুল ফোটাতে সাহায্য করে যে হরমোনটা, উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন। মনে রাখা কিন্তু অনেক সহজ। দেখো, ফ্লাওয়ার থেকে ফ্লোরিজেন, ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করবে, উদ্ভিদেরই একটা হরমোন। তারপরে দেখো জিবেরেলিন কি করে? তোমার হচ্ছে ওই পর্ব মধ্যগুলার বৃদ্ধি সাধন করে। সাইটোকাইনিন কি করে? সাইট মানে কি? কোষ। তাহলে সাইটোকাইনিন কোষ বিভাজনে সাহায্য করবে। কোষ বিভাজন হইলে একটা উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হবে, যে কোনো জীবদেহ কোষ বিভাজনের মাধ্যমেই তো বড় হয়, তাই না? তাহলে সাইটোকাইনিন কোষ বিভাজন করবে। ইথিলিন কি করে? ইথিলিন হচ্ছে তোমার ফল পাকাতে সাহায্য করে। যেমন কোনো একটা গাছের যদি ফল পেকে যায়, পুরা জায়গাটা হচ্ছে তোমার ঘ্রাণে ভরে যায় না? আম গাছের নিচে যখন তুমি যাবা, আমের ঘ্রাণে পুরো জায়গাটা মৌ মৌ করতে থাকে না? আসলে ওইটা হচ্ছে ওই হরমোনগুলার ঘ্রাণ। যেই হরমোনটা গ্যাসীয়, এই যে ইথিলিন, যেটা এটা কিন্তু একটা গ্যাসীয় হরমোন। ইথিলিন হচ্ছে তোমার গ্যাসীয় হরমোন। কোনো একটা ফল যদি পেকে যায়, সেক্ষেত্রে
ওই যে ফলটা থেকে এই গ্যাসটা যখন নিঃসৃত হবে তখন ওই গ্যাসটা যদি অন্য ফলে যায় লাগে তখন হচ্ছে ওই ফলগুলোও পেকে যায়। তাহলে দেখো একটা গাছে সবগুলো ফল একসাথে পেকে যায়। তুমি হয়তো ভাবতে পারো যে একটা গাছ একসাথেই তো ফল ধরবে, এটা তো স্বাভাবিক বিষয় না, কিন্তু সব কিছুর সাইন্টিফিক ব্যাখ্যা আছে। তাহলে একটা গাছে সবগুলো ফল একসাথে কেন পাকতেছে? ওই যে ইথিলিন হরমোনটা, গ্যাসীয় হরমোন, গ্যাসটা যখন ছড়ায় যাবে সবগুলো ফলের গায়ে তো লাগে গ্যাস যেহেতু, তাহলে ওই সব ফলগুলো হচ্ছে একসাথে পেকে যায়। এরকমই এই হরমোনগুলো এক একটা এক এক কাজ করতেছে। তারপরে চলো আমরা 2 নম্বর প্রশ্নটাতে কি বলছে, অভিকর্ষজ উপলব্ধি। এখন অভিকর্ষ তো আমরা সবাই চিনি, অভিকর্ষ বল চিনি না? গ্র্যাভিটেশনাল ফোর্স জি দিয়ে প্রকাশ করি না আমরা? এই যে গ্র্যাভিটি আমাদেরকে নিচের দিকে টানে, তাই না? গ্র্যাভিটি আমাদেরকে নিচের দিকে টানতেছে বিধায় তো আমরা পৃথিবীতে যেরকম দাঁড়ায় থাকতে পারতেছি। তারপরে সবকিছু পৃথিবীর সাথে অ্যাটাচ হয়ে আছে কি জন্য? গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। তাহলে এরকমই অভিকর্ষজ উপলব্ধি তো উদ্ভিদের ক্ষেত্রেও হবে। একটু কল্পনা করো তো, পৃথিবীর সব কিছুকেই যেহেতু টানতেছে তাহলে উদ্ভিদকে কেন টানবে না? এখন একটা ছোট্ট উদ্ভিদ বা ছোট্ট একটা পদা, চারা গাছ তুমি লাগাইছো মাটিতে। এখন এই যে চারা গাছটা ছোট্ট 2টা পাতা আছে মনে করো, এই চারা গাছটাকেও তো মাটি হচ্ছে মানে পৃথিবী নিচের দিকে টানবে। তাহলে যখন টানতেছে এই কোষগুলা, উদ্ভিদের কোষ তো তখন অনেক নরম থাকে। একটা বড় উদ্ভিদ, বড় বট গাছ যদি হয়, বড় বট গাছটাকে তুমি যদি স্পর্শ করো তাহলেই বুঝতে পারবা ওটা অনেক বেশি কাষ্ঠল হয়, তাই না? অনেক বেশি শক্ত হয়। কিন্তু যখন একটা ছোট চারা গাছ, ও অনেক বেশি নরম থাকে না? এই যে নরম চারা গাছটার ওর সবগুলা কোষও হচ্ছে এরকম নরম, কারণ কাষ্ঠল আবরণটা ওর বাইরে এখনো তৈরি হয় নাই। তাহলে এই যে ছোট কোষগুলা, নরম কোষগুলা, এই কোষের ভিতরে যে পদার্থগুলো আছে, যে উপাদানগুলো আছে, ওগুলোও তো পৃথিবীর টানের ফলে মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে একটা টান অনুভব করবে। এইটাই হচ্ছে আমাদের অভিকর্ষজ উপলব্ধি। কি বলছে দেখো তো, উদ্ভিদের ভ্রূণমূল বা ভ্রূণকাণ্ডের অগ্রাংশে, ভ্রূণ মানে হচ্ছে ছোট্ট, ভ্রূণ বলতে আমরা ছোট্ট বুঝি না, মুকুল অথবা ভ্রূণ ওয়ার্ডটা দিয়ে তো আমরা ছোট্ট বুঝতেছি। তাহলে ভ্রূণমূল, এই যে ওর মূলগুলা, মূল মানে কি, যে মাটির নিচে যে শিকড়গুলা, তাই না? এই যে ভ্রূণ মূলগুলা মানে ছোট্ট যখন ছিল মূলটা, আবার ভ্রূণকাণ্ড, এই দেখো ছোট্ট একটা কাণ্ড। এই যে ভ্রূণমূল আর ভ্রূণকাণ্ডের অগ্রাংশ মানে সামনের দিকের অংশটা অভিকর্ষের উদ্দীপনা অনুভব করবে, নিচের দিকে যে টান অনুভব করবে, এটাই হচ্ছে আমাদের এই অভিকর্ষজ উপলব্ধি। এখন অভিকর্ষণের ফলে কোষের উপাদানগুলো নিচের দিকে স্থানান্তরিত হয়ে যায়। কারণ কি? অভিকর্ষ তো আমাদেরকে নিচের দিকে টানতেছে, তাহলে কোষের ভিতরে যে এলিমেন্টগুলো আছে ওগুলোও তো নিচের দিকে টান অনুভব করবে। এই কথাটাই হচ্ছে অভিকর্ষজ উপলব্ধি। এই যে টান অনুভব করতেছে, এদের চাপ পরে পার্শ্বীয় কোষের প্রাচীরে, এর ফলে অভিকর্ষণীয় চলন দেখা যায়। মানে হচ্ছে এই যে টানের ফলে এলিমেন্টগুলো যখন নিচের দিকে যাইতে যাবে তখন আমরা কি জানি, উদ্ভিদ কোষে তো কোষ প্রাচীর থাকে, এই যে এরকম প্রাচীর থাকতেছে, ভিতরের পদার্থগুলো যদি এখন এই দিকে চলে আসতে চায়, মানে নিচের দিকে চলে আসতে চায়, তাহলে ওর প্রাচীরটা একটু চাপ অনুভব করবে না? সবগুলো পদার্থ যদি ওরে বাইরের দিকে এই দিকে যদি ধাক্কা দেয়, মানে নিচের দিকে যদি ধাক্কা দেয়, তাহলে এই যে অভিকর্ষ টানের ফলে কি হবে, কোষ প্রাচীরে হচ্ছে একটা পার্শ্বীয় চাপ অনুভব করবে। এই পুরা ঘটনাটাই হচ্ছে আমাদের অভিকর্ষের উপলব্ধি। ওই কোষটা যে একটা উপলব্ধি করতেছে যে ওকে নিচের দিকে কেউ টানতেছে, এটাই হচ্ছে অভিকর্ষজ উপলব্ধি। আমরা এই যে এটা দেখতে পাই হচ্ছে তোমার মানে ছোট থাকে যখন গাছ তখন, আর বড় হয়ে গেলে তো কাষ্ঠল হয়ে যায়, শক্ত হয়ে যায়, উপরের দিকে বড় হয়ে চলে যায়, আলোর দিকে চলন ঘটে। আবার মূলগুলা কি করে, আলোর উল্টা দিকে চলন ঘটে। একটাকে বলবো পজিটিভ, আলোর দিকে গেলে বলবো পজিটিভ, আলোর উল্টা দিকে গেলে বলবো হচ্ছে নেগেটিভ। তারপরে কি বলছে দেখো তো, স্নায়ুতন্ত্র কাকে বলে? স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের উদ্দীপনা পরিবহন করবে, প্রাণী দেহে উদ্দীপনা পরিবহন করবে এরকম একটা জিনিস। ধরো তুমি টিভি দেখতেছো, তোমাকে একটা মশা কামড় দিচ্ছে, এখন তুমি মশাটার দিকে তাকাইলাও না, তুমি টিভির দিকেই তাকায় আসো, তোমার ওই হাতটা অটোমেটিক যা মশা যেখানে আছে ওই জায়গাটায় হচ্ছে একটা বাড়ি বসাই দিবে যে মশাটাকে এখন আমার মারতে হবে। কিন্তু উদ্ভিদ দেহে যদি এরকম কোনো পোকা বা মশা বসে, উদ্ভিদ কি এরকম কাজটা করতে পারবে? পারবে না কিন্তু, কারণ ওর হচ্ছে এরকম স্নায়ুতন্ত্রটা মানে প্রাণীর মতো না, প্রতিক্রিয়া তৈরি করে না, প্রতিবর্তী ক্রিয়া ওরা দেখায় না। তাহলে এই যে স্নায়ুতন্ত্র কাকে বলে জিজ্ঞেস করছে, যে তন্ত্রের সাহায্যে, তন্ত্র যেহেতু স্নায়ুতন্ত্র, তন্ত্র হচ্ছে অনেকগুলা অঙ্গ একসাথে যখন একই কাজ করবো এটাকে আমরা তন্ত্র বলবো। তাহলে যে তন্ত্রের সাহায্যে প্রাণীর উদ্দীপনায় সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, দৈহিক মানসিক ও শরীরবৃত্তীয় কাজের সমন্বয় ঘটায়, দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে পারস্পরিক সংযোগ সাধন করে এবং নিয়ন্ত্রণ করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। তাহলে কাজটা কি হইল, একটা তন্ত্র যেটা তোমার
দেহের সব জায়গার সাথে মানে উপরের পার্টের সাথে নিচের পার্টের একটা কানেকশন ধরে রাখতেছে, বাইরের পরিবেশের সাথে তোমার ভেতরের যে মানসিক যে কি বলবো মানসিক কাজের একটা সমন্বয় তৈরি করতেছে। এটাই হচ্ছে স্নায়ুতন্ত্র। যেমন বাইরে থেকে একটা মশা তোমাকে কাটতেছে, অথবা তুমি সেলাই করতে গেছো, তোমার হাতে হঠাৎ করে সুই ফুললো, তুমি হাতটা তৎক্ষণাৎ সরায় ফেলাবা না, নাকি যে অনেকক্ষণ অপেক্ষা করবে আয় হায় সুই গেঁথে গেছে, সুইটাকে এখন আমার বের করে ফেলা উচিত, তাহলে আস্তে করে বের করে ফেলি, এরকম না। এটা কি হবে, অনেক ফাস্ট হবে কাজটা, অনেক ফাস্ট আমরা হাতটা সরায় ফেলাবো। তাহলে বাইরের পরিবেশের সাথে তোমার ভিতরের যে কাজকর্মগুলা ওইটার যে সমন্বয়টা, এটাই হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র করে থাকে। স্নায়ুতন্ত্র দেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে সমন্বয় করে, দেহের বিভিন্ন অংশে উদ্দীপনা বহন করে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে। হ্যাঁ, উদ্দীপনা তৈরি করলো, ওই উদ্দীপনাটা অনেক ফাস্ট আমাদের ব্রেনেও আসা লাগে না। এই যে প্রতিবর্তী ক্রিয়াটা, এটা কি হয়, আমাদের সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায়। সুষুম্না কাণ্ড কি, তোমার ব্রেনের একদম পিছন থেকে, এই যে ব্রেনের পিছন থেকে মেরুদণ্ডের ভিতর দিয়ে চলে গেছে হচ্ছে সুষুম্না কাণ্ড, এটা দিয়ে হচ্ছে তোমার কাজটা হয়ে যায়, মানে এত ফাস্ট হয় যে মস্তিষ্ক পর্যন্তও যাওয়া লাগে না। তোমার ওই যে সুইটা ফুললো, তুমি তৎক্ষণাৎ হাতটা সরায় ফেলাইলা, তাহলে এই যে উদ্দীপনাটা বহন করলো, উদ্দীপনায় সাড়া দিয়ে আবার পরিবেশের সাথে তোমার সম্পর্কটা তৈরি করলো যে তোমার হাতটা এখন সরাই ফেলাইতে হবে। তাহলে এই কাজটা করে হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন, এই কথাটা মনে রাখো। স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন। নিউরন দেখতে কিরকম, এরকম হয়, একটা তারার মতো অংশ থাকে, তারকা, এখানে ভিতর নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, তার পাশে হচ্ছে তোমার ছোট ছোট কিছু প্রলম্বিত অংশ থাকে। এই যে ছোট ছোট প্রলম্বিত অংশ, এগুলোকে আমরা বলি হচ্ছে ডেনড্রাইট। আর একটা অংশ থাকে অনেক বেশি লম্বা, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্সন। অ্যাক্সনের উপরে এখন আমি যেগুলো আঁকতেছি এগুলো হচ্ছে তোমার মায়োলিন সিট জমা হয়েছে, এই যে মায়োলিন সিট জমা হইলো। আর অ্যাক্সনের শেষে এরকম তোমার শিকড়ের মতো থাকে, এগুলার আমরা বলি হচ্ছে অ্যাক্সন প্রান্ত। দেখো কিছু কিছু জায়গায় মায়োলিন সিট নাই, এই যে ফাঁকা, এই জায়গাটাকে বলবো হচ্ছে রেনভিয়ারের পর্ব। এই চিত্রটা কিন্তু সৃজনশীল অনেক বেশি আসে। তাহলে এরকম অনেকগুলা নিউরন মিলে আমাদের পুরো বডিতে জালের মতো ছড়ায় আছে, ওই জালের মতো অংশগুলোর ভিতর দিয়ে হচ্ছে তোমার উদ্দীপনা চলে যায়, পুরাটা মিলেই হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র। আশা করি বুঝাইতে পারছি। এরপরে আবার জিজ্ঞেস করছে, দেখো স্নায়ুতন্ত্রই বলছে, কিন্তু বলছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। একটু আগে বললাম স্নায়ুতন্ত্র, এখন আবার বললো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে ওই যে উদ্দীপনাটা আসতেছে, তোমার ওই যে সুই ফুললো, এই যে একটা অনুভূতি, তোমার বডিতে যে একটা কিছু ফোড়া দিল, এইটা তোমার মস্তিষ্ক পর্যন্ত নিয়ে যাওয়া লাগতেছে, যার কাছে নিয়ে যাচ্ছি সেটাই হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এখন এই যে উদ্দীপনাটা নিয়ে যাওয়া, ওখান থেকে আবার যে সিগন্যালটা দিবে, ব্রেন যে সিগন্যালটা দিবে, অথবা সুষুম্নাকাণ্ড যে সিগন্যালটা দিবে যে তুমি হাতটা সরায় ফেলাও, এই সিগন্যালটা যার কাছে নিয়ে যাচ্ছি, যে আমাদেরকে তোমার হচ্ছে সিদ্ধান্তটা দিচ্ছে যে হাত সরাও, এই সিদ্ধান্তটা জানাচ্ছে, ওকেই তো আমরা সেন্টার বলবো। বসের কাছেই তো বা কেন্দ্রের কাছেই তো আমরা এরকম নিয়ে যাই যে আল্লাহ সুই ফুরে গেছে, এখন আমরা কি করব, হাত সরায় ফেলাও, হাত সরায় ফেলাইছে। এই যে তুমি রিপোর্টটা দিলা এবং ওই রিপোর্ট অনুযায়ী যেই সিদ্ধান্তটা তারা দিল, সিদ্ধান্ত অনুযায়ী তুমি কাজ করলা, মানে তোমার বডিটা ওইরকমভাবে কাজ করলো, তাহলে ওইটাই হচ্ছে আমাদের কেন্দ্র। তাহলে স্নায়ুতন্ত্রের কেন্দ্র কি, মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড। অনেক সময় মস্তিষ্ক পর্যন্তও যাওয়া লাগে না, সুষুম্নাকাণ্ডই হচ্ছে আমাদের কাজটা করে দেয়। তোমার মস্তিষ্কের একদম পিছন থেকে, এখান থেকে বের হবে তোমার সুষুম্নাকাণ্ডটা, যেটা আমাদের পিঠ বরাবর কি আছে, এই মাঝখান বরাবর মেরুদণ্ড আছে। এই মেরুদণ্ডে আমরা জানি ছোট ছোট 33টা হাড় আছে, এরকম ছোট্ট, মাঝখানে হচ্ছে আবার তোমার ফাঁকা থাকে। এখন এরকম একটা হাড্ডি, এটার ভিতরে আরেকটা হাড্ডি, এখানে আরেকটা এরকম করে তোমার 33টা লম্বা হয়ে হচ্ছে আমাদের এই পুরা মেরুদণ্ডটা। তাহলে এই মেরুদণ্ডের যে ফাঁকা জায়গাটা, মস্তিষ্ক থেকে যে সুষুম্নাটা বের হইলো, ওইটা এই ফাঁকা জায়গার ভিতর দিয়ে এভাবে চলে যায়, চলে গিয়ে পুরো বডিতে জালের মতো ছড়ায় যাচ্ছে। তাহলে এইখানে মস্তিষ্ক, মেরুমজ্জা ও সুষুম্নাকাণ্ড, মেরুমজ্জা ও সুষুম্নাকাণ্ড না, মানে মেরুমজ্জা যেই কথা মেইনলি, সুষুম্নাকাণ্ডটাও হচ্ছে সেই কথা। মেরুমজ্জা বা সুষুম্নাকাণ্ড দিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। তাহলে আমরা বুঝলাম কেন্দ্রে বা সেন্টারে কে বসে আছে, আমাদের মস্তিষ্ক, আর হচ্ছে এই পিঠ বরাবর যেটা চলে গেছে তোমার সুষুম্নাকাণ্ডটা বা মেরুমজ্জা যেটা বলি। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এই দুইটা নিয়ে হচ্ছে গঠিত। এবার এইখান থেকে তোমার হচ্ছে সব সিগন্যাল যাওয়া আসা করবে, সিদ্ধান্ত যাবে। সুষুম্নাকাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশটা করটিকার মধ্যে অবস্থান করে, ওটাই হচ্ছে আমাদের মস্তিষ্ক।
তাহলে সুষুম্না কাণ্ডের শীর্ষে, সুষুম্না কাণ্ড কোনটাকে বললাম আমি, মেরুদণ্ডের ভিতর দিয়ে যেটা গেছে, ব্রেন থেকে বের হয়ে মেরুদণ্ডের ভিতর দিয়ে যেটা গেছে, এটা হচ্ছে সুষুম্না কাণ্ড। ওর শীর্ষে না, এই যে সুষুম্না কাণ্ডের উপরে, তাহলে সুষুম্না কাণ্ডের উপরে যে স্ফীত অংশটা করটিকার মধ্যে সুরক্ষিত আছে। এই যে দেখো মাথার এই খুলিটাকে আমরা কি বলি, করটিকা বলি। করটিকার ভিতরে ও সেফ অবস্থায় আছে। এখন এই যে কঙ্কালতন্ত্রের কাজ কি, আমাদের দেহের অভ্যন্তরের নাজুক যে অংশগুলা ওগুলাকে সুরক্ষা দেওয়া। মস্তিষ্ক তো অনেক নরম একটা অংশ, এখন ও যদি এই করটিকার ভিতরে সুরক্ষিত না থাকতো, কোনো বন্ধু যদি আমাকে দুষ্টামি করে ধাক্কা দিত, আমি তো পড়ে গেলে আমার ব্রেন আলু ভর্তা হয়ে যেত, তাই না? আবার দেখো ফুসফুস, বুকের যে খাঁচার ভিতরে এটা সুরক্ষিত অবস্থায় আছে। তাহলে যদি খাঁচাটা না থাকতো, সে তো অনেক সহজেই ওই ফুসফুসটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারতো। আবার বুকের মাঝখানে কি আছে, হার্ট আছে, হার্টও ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারতো। এরকম নাজুক নরম অঙ্গগুলাকে এই অস্থিগুলা কি করে, সুরক্ষা দিয়ে রাখে। তাহলে করটিকা এখানে আমাদের মস্তিষ্কটাকে সুরক্ষা দিয়ে রাখতেছে। মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের পরিচালক। হ্যাঁ, মস্তিষ্কই হচ্ছে আমাদের সব কিছু চালনা করে, স্নায়ুতন্ত্রেরও চালনা করবে। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক নিয়ে মস্তিষ্ক গঠিত। তিনটা পার্ট আছে। সামনের দিকে বা উপরের দিকে যদি বলি, উপরের দিকে অংশটা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্ক, পিছনের দিকে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। আর দুইটা মস্তিষ্কর মাঝখানে ছোট্ট একটা অংশ হচ্ছে ওইটা আমাদের মধ্য মস্তিষ্ক। এই অগ্র মস্তিষ্কের ভিতরে আছে হচ্ছে তোমার সেরিব্রাম। সেরিব্রাম যেটা, এটা হচ্ছে সবচেয়ে বৃহৎ। সেরিব্রাম, তারপর হচ্ছে তোমার থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই তিনটা নিয়ে আমাদের অগ্র মস্তিষ্ক গঠিত। তাহলে সেরিব্রাম হচ্ছে, তোমরা বাইরে থেকে মস্তিষ্ককে যেমন দেখতে পারো, যে কোনো অ্যানিমেশন বা কার্টুনে তোমরা দেখে থাকবা, এই যে মাথা যদি হয় এরকম, ওর ভিতরে এরকম ঢেউ খেলানো অংশটা আমরা দেখি না, এটাই হচ্ছে তোমার সেরিব্রাম, এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক। তারপরে হচ্ছে ভিতরে তোমার আরও জিনিসপাতি থাকে, এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। তারপরে পিছন দিকে পন্স, মেডুলা, এগুলা নিয়ে হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে ঢেউ খেলানো যে অংশটা আমরা দেখতে পাই, ওইটাই হচ্ছে আমাদের মানে সেরিব্রাম যেটা, বা অগ্র মস্তিষ্ক, এটা হচ্ছে সবচেয়ে বড় অংশ। তাহলে তিনটা পার্ট আছে মস্তিষ্কের। অপর দিকে মেরুরজ্জু, করটিকার পেছনে অবস্থিত মেরুরজ্জু, ওই যে বললাম যেটা হচ্ছে ব্রেনের পিছন থেকে বের হয়ে তোমার ওই যে ফেরামের ভিতর দিয়ে, এই যে ফেরোমেন ম্যাগনাম নামক এক ধরনের ছিদ্র আছে, ওই ছিদ্রের ভিতর দিয়ে পুরাটা চলে যাবে। কোথার ভিতর দিয়ে যায়, ওই যে কশেরুকার ভিতর দিয়ে। কশেরুকা বলতে হচ্ছে ওই মেরুদণ্ডটাকে আমরা বুঝতেছি। তাহলে ওই যে কটিদেশীয় কশেরুকা, কটিদেশীয় বলতে হচ্ছে তোমার এই যে হিপ বোন যেটাকে আমরা বলি, কোমরের যে হাড়টা এইখান পর্যন্ত চলে যায়, মানে পুরা তোমার পিঠ বরাবর যে মেরুদণ্ড, ওর ভিতর দিয়ে ওই কটিদেশীয় কশেরুকা পর্যন্ত চলে যায়। এখানে শ্বেত পদার্থ এবং ধূসর পদার্থ থাকে। এসব স্নায়ু মিশ্র প্রকৃতির হয়ে থাকে, মূলত এই মস্তিষ্ক ও মেরুরজ্জুর সমন্বয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা গঠিত। এখন এখানে দেখো দুইটা বর্ণ বলে দিছে, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে ধূসর। এখন আরেকটা ইনফরমেশন আমি তোমাকে বলি, এই মস্তিষ্কটাকে যদি তুমি বাইরে থেকে দেখতে যাও, এইখানেও তুমি সাদা আর ধূসর পদার্থই দেখতে পাবা। এই যে শ্বেত মানে তো সাদা, তাই না? সাদা আর ধূসর পদার্থ। তাহলে এখানে বললো যে তোমার যে সুষুম্না কাণ্ড, ওইখানেও আমরা কি দেখতে পাইতেছি, সাদা আর ধূসর দেখতে পাইতেছি। তাহলে পার্থক্য করবো কিভাবে, কোথায় সাদা আর ধূসর, মানে কি এলোমেলো, মানে পার্থক্য কি, এরকম যদি মাথায় আসে তাহলে এই ওয়ার্ডটা মনে রাখতে পারো। দেখো বধূ ভিসা কথাটা মনে রাখতে পারো। বাইরে, বতে হচ্ছে বাইরে, ধূসর, ভিতরে সাদা। বাইরে ধূসর, ভেতরে সাদা, এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের ক্ষেত্রে। বতে বাহিরে ধূসর, আর ভিতে হচ্ছে ভিতরে সাতে হচ্ছে সাদা। বাইরে ধূসর, ভেতরে সাদা, এই পদার্থটা আমরা কোথায় দেখতে পাবো, মস্তিষ্কের ক্ষেত্রে। বাইরে ধূসর, ভেতরে সাদা, বধূ ভিসা, এই ওয়ার্ডটা মনে রাখবা। আর এর উল্টাটা হচ্ছে আবার তোমার এইখানটাতে স্নায়ুতন্ত্র না, মানে সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে ওখানে হবে ভেতরে ধূসর, বাইরে সাদা। কেমন, এই কথাটা হচ্ছে মনে রাখিও। মানে তোমার যদি প্রশ্ন জাগে মনে যে শ্বেত পদার্থ ধূসর পদার্থ এখানেও আছে, পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এরকম, বাইরে এক কালার, ভেতরে আরেক কালার, এটা হচ্ছে পার্থক্য। এরপরে চলো, প্যারালাইসিস কেন হয় এটা জিজ্ঞেস করছে। এখন প্যারালাইসিস কি, এটা তো আমরা সবাই জানি, নড়াচড়া করতে না পারা। তোমার ঐচ্ছিক কোন একটা পেশি, ধরো তোমার হাত, তুমি অনেক সহজে নড়াচড়া করাইতে পারতেছো, কিন্তু এখন পারতেছো না। প্যারালাইসিস হয়ে গেলে এই সমস্যাটা হয়, ঐচ্ছিক পেশি নড়াচড়া করানো যায় না।
তাহলে কি বলছে দেখো তো, প্যারালাইসিস সাধারণত স্ট্রোকের কারণে হয়। এখন স্ট্রোক কোথায় হয় এটা আগে বলো। স্ট্রোক হচ্ছে আমাদের ব্রেইনে হয়। আমি এরকম অনেক মানুষকে বলতে শুনছি যে হার্ট স্ট্রোক করছে, হার্ট স্ট্রোক করছে। হার্ট কি কখনো স্ট্রোক হয় না, হার্টে হয় অ্যাটাক, ব্রেইনে হয় স্ট্রোক। তাহলে এই ভুল কথাটা বলা যাবে না। আমি অনেককে বলতে শুনছি হার্টে হবে অ্যাটাক আর ব্রেইনে হয় হচ্ছে স্ট্রোক। ঘটনা দুইটাই সেম, রক্তনালী ব্লক হয়ে যায়, রক্তগুলো চলাচল করতে পারে না, তারপর হচ্ছে রক্তনালী ফেটে যায় বা রক্তক্ষরণ হয় ওই জায়গাটায়। তাহলে হার্টে যদি এই সমস্যাটা হয় তখন আমরা বলবো হচ্ছে হার্ট অ্যাটাক। সেম সমস্যা যখন ব্রেইনে হবে তখন ওইটাকে বলবো ব্রেইন স্ট্রোক। তাহলে ব্রেইনের ভিতর যখন স্ট্রোক হচ্ছে তখন আমরা হচ্ছে প্যারালাইজ হইতে দেখি, মানে নড়াচড়া বন্ধ হয়ে যায়, ঐচ্ছিক পেশিগুলা নড়াচড়া করানো যায় না। দেখো আমি সুন্দরভাবে কথা বলতে পারতেছি, কোনো জড়তা আসতেছে না, কিন্তু তখন কি হবে, এই জায়গাটা হচ্ছে স্টপ হয়ে যাবে, যার জন্য আমি কথা বলতে পারবো না। এরকম ঐচ্ছিক পেশিগুলা যেটা তুমি স্বাচ্ছন্দ্য মতো নাড়াইতে পারতেছিলা কিন্তু এখন পারতেছো না, এটাই হচ্ছে প্যারালাইসিস। তাহলে এটা কেন হয় জিজ্ঞেস করছে কেন হয়, মেইনলি স্ট্রোকের কারণে হয়। এছাড়াও ধরো তোমার মেরুদণ্ডের পিছন দিয়ে আমরা কি বললাম সুষুম্না কাণ্ড যে যায়, মেরুদণ্ডে যদি কখনো ব্যথা পাও অথবা মেরুদণ্ডের যে ছোট ছোট হাড় বললাম না একটার উপর একটা বসানো থাকে, এরকম একটার উপর একটা বসানো থাকতেছে, এই হাড়গুলো যদি একটু স্থানচ্যুত হয়ে যায়, ওর ভিতর দিয়ে স্নায়ুটা গেল না, স্নায়ুটায় তখন আঘাত লাগবে। ওই স্নায়ুতন্ত্রে যদি ব্যথা পাও বা সুষুম্না কাণ্ডে যদি আঘাত পাও সেক্ষেত্রেও তোমার প্যারালাইসিস মানে এই সমস্যাটা হইতে পারে। কি বলছে দেখো তো, সাধারণত মস্তিষ্কের কোনো অংশে যদি ক্ষতি হয়, মস্তিষ্কের কোনো অংশে ক্ষতি হইলে তাহলে হচ্ছে প্যারালাইসিস দেখা দিবে। ওই অংশের সংবেদ গ্রহণকারী পেশিগুলোর কার্যকারিতা যদি হারিয়ে ফেলে, মস্তিষ্ক যে আমাদের সংবেদনটা গ্রহণ করবে ওই অনুযায়ী যে একটা প্রতিক্রিয়া তৈরি করবে বা একটা সিদ্ধান্ত দিবে, ওইটা যদি না হয় তখন হচ্ছে প্যারালাইসিস আমরা হয়ে যাই। এছাড়া মেরুদণ্ডের বা ঘাড়ের সুষুম্না কাণ্ডে যদি আঘাত লাগে, এই যে ঘাড়ের পিছন দিয়েই তো যায় তাই না, তোমার ঘাড়ের পিছন থেকে শুরু করে মেরুদণ্ডের ভিতর দিয়ে পুরাটা চলে যায়, তাহলে মেরুদণ্ডে অথবা ঘাড়ের ওই সুষুম্না কাণ্ডে যদি তুমি ব্যথা পাও সেক্ষেত্রেও কিন্তু তোমার প্যারালাইসিসটা হইতে পারে। এখন ব্যথা তো কেউ ইচ্ছা করে পায় না, অবশ্যই দুর্ঘটনাজনিত কারণে প্যারালাইসিস হইতে পারে। স্নায়ু রোগ, এই যে এরকম স্নায়ুতন্ত্রের যদি সমস্যা হয়, সুষুম্না কাণ্ডে যদি সমস্যা হয়, কিংবা কশেরুকার যদি ক্ষয় হয়, কশেরুকা কি ওই যে ছোট ছোট হাড়গুলা যেগুলো নিয়ে পুরো মেরুদণ্ডটা গঠিত, যেটা দিয়ে হচ্ছে আমি এখন সোজা হয়ে এভাবে দাঁড়ায় থাকতে পারতেছি, তাহলে এই যে ছোট ছোট যে হাড়গুলা মেরুদণ্ডের ওগুলাকে বলবো হচ্ছে কশেরুকা। কশেরুকা যদি ক্ষয় হয়ে যায়, কশেরুকার ভিতরেই তো তোমার স্নায়ু, তাহলে কশেরুকা ক্ষয় হয়ে গেলেও ভিতরে স্নায়ুটাও হচ্ছে তোমার হ্যাম্পার হইতে পারে। তাহলে এরকম সমস্যা হইলে আমরা প্যারালাইসিস হইতে দেখি। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে কেন হয়, এই কারণে হয়। তাহলে এই ছোট প্রশ্নের জন্য তোমার এত ইনফরমেশন দেওয়া লাগবে না, যত ইনফরমেশন আমি তোমাকে বলছি, মানে আমি কথা একটু বেশি করে বলছি যাতে তোমার এই প্রশ্নটা বুঝতে অথবা হচ্ছে মাথায় ওই উত্তরটা গেঁথে থাকতে যাতে সহজ হয়, এজন্যই হচ্ছে এত কথা বলা। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।